অভীষ্ট পূরণে বাবু সাহেবের উল্লাস। শেষর সাহেবের পায়া ভারী খানদান, কিছুদিন টাল খেয়ে পড়েছিল, এতদিনে আবার মাথা উঁচু করে জমিয়ে বসেছে গায়ে। লার্লি বাবুই না একটু বিপথে গিয়ে অমন পরিবারটার জলুস একটু কমিয়ে দিয়েছিল। সেই লার্লি বাবুর কল্যাণে তাদের ছাতলা ধরা বাড়ি ঘরদোর আবার চকচকে ঝকঝকে হয়েছে। সঙ্গে সঙ্গে দারোগা হাকিমের চোখেও তাদের কলঙ্কের দাগ মুছেছে। আসলে সব হয়েছে সময়ের গুণে, কিন্তু বাবু সাহেব বাড়িতে বলেন যে তিনি সংসারের ভার আবার হাতে নিয়েছেন বলেই সামলাতে পেরেছেন। বাবু সাহেব আজ সাঁঝের পর এখনো বাড়ির ভেতরে যাননি, গিধর মণ্ডলের জন্য অপেক্ষা করছেন। গিধর আজকাল প্রায় রোজই আসছে সংসারের কাজে তালিম দেওয়ার জন্য। বাবু সাহেব নাতিকে নিয়ে বসেন এই সময়টায়। আজকে গিধর সেই ব্যাপারটার একটা অন্তিম নিষ্পত্তি করে আসবে বলেছে। সব হয়ে এসেছে। গিধর করেছে এবার খুব, কাজটা করেছেও বেশ গুছিয়ে। আজকের খবরটা শুনবার পর তবে তিনি গিয়ে পুজোয় বসবেন। পুজোর উপাচার সব ঠিক করাই আছে। ঘরবাড়ি ইতিমধ্যেই দুবার ডেকেও পাঠিয়েছেন। মেয়ে মানুষের কাণ্ড বুঝবে না কিছু, কেবল রাত হয়েছে রাত হয়েছে। মনের অস্থিরতা কাটাবার জন্য বাবু সাহেব অভ্যাস মতো নাতিকে উপদেশ দেওয়া আরম্ভ করেন। সে বেচারা অনেকক্ষণ থেকে বসে বসে ঢুলছে। অতিথি এলে দুধ দই দেবেন পুরো, কিন্তু সব সময় বলবেন যে আজকাল আর দুধ কই বাড়িতে, সব মোষ মরে হেজে গিয়েছে। মরদের জমি বেড়ে চলে, মেয়ে মানুষের জমি কমে যায়, আর হিজড়ের জমি যেমন কে তেমন থাকে। জমির সীমানায় তালগাছ পোঁতাটা একদম ভুল। ও হিজড়েরা পোঁতে। এ একটা বেঢঙ্গা লম্বা গাছ, সাপ শকুনের আড্ডা। দুপুরুষে জমি বাড়ে মোটে বেড়ের অর্ধেকটা। যেদিকে লোক চলাচল কম সেদিককার সীমানায় বাঁশ ঝাড়ই ভালো, আর বাড়ির কাছে কলার ঝাড়। বাবু সাহেব মনে মনে ভাবেন, মেয়ে মানুষের জমির ধর্মই যে কমে যাওয়া। গিধর মণ্ডল তো শুধু নিমিত্তের ভাগী। গাঁয়ের লোকের মন না মতি। ঘুঘু গিধর মণ্ডল এইরকম জায়গার ঘা দিতে পেরেছিল এতদিনে। বুড়হা দাদার 5 বছরের নাতিটা রক্তবমি করে দুদিনের জ্বরে মারা গিয়েছিল। তারপরই গিধর বুড়হা দাদাকে কি সব যেন বলেছিল। ঠিক বলেছিল গিধর, এ ওই ডাইনি মোসম্মদটারই কাজ। এ তো আমার মাথায় ঢোকেনি আগে। বুড়হা দাদার ঘোলাটে চোখ দুটোকে লেজে পা পড়া বিড়ালের চোখ বলে ভুল হয়। রাগের জ্বালায় এখনই বুঝি বেড়া আঁচড়াতে বসে। বুড়হা দাদার পুত্রবধূ চিৎকার করে কাঁদছিল। তার হঠাৎ মনে পড়ে যে মোসম্মদ একদিন তার কাছে আগুন নেওয়ার জন্য এসেছিল। লছমনিয়ার মাও লক্ষ্য করেছে যে মোসম্মদের খাওয়ার পরও তার হেসেলে 1 থালা ভাত নিত্য ঢাকা থাকে। নিশ্চয়ই সেই যাদের নাম করতে নেই তাদের খাওয়ানোর জন্য। সাক্ষীর অভাব হয় না। সারা রাত নাকি মোসম্মদ জেগে বসে থাকে, পায়ের শব্দে চমকে ওঠে। সত্যিই তা। বিলটাও নিশুতি রাতে একদিন খেতে পাহারা দিয়ে ফিরবার সময় মোসম্মদের তামাক খাওয়ার শব্দ শুনেছে। সাঁঝের পর
কে একজন যেন মোসাম্মদকে হাটের চৌরাস্তার বটগাছটার নিচে বসে থাকতে দেখেছে। সেদিন হাটের দিন ছিল না, চারিদিক চুপচাপ ফাঁকা, জনমানবের চিহ্ন নেই। তারই মধ্যে বুড়ি বসে রয়েছে। জিজ্ঞাসা করাতে বলেছিল যে হাটের কুষ্ঠরোগীটাকে 4টে ভাত দিতে এসেছিল। বুড়ো মানুষ, থকে গিয়েছিলাম বলে একটু জিরিয়ে নিচ্ছি। আরও কত রকমের প্রমাণ পাওয়া যায়, কোনো সন্দেহের অবকাশ নেই। গায়ের মধ্যে থেকে এই কাণ্ড, জাতের বুকের ওপর বসে জাতের দড়ি উপড়ানো। এর এখনই একটা জাতিয়ারি বিহিত করতে হয়। ঠিক বলেছে গিধরটা। বিলটা পর্যন্ত বলে, না না, ঢোড়াই এ আমাদের জাতের সওয়াল, তুমি এর মধ্যে নাক গলাতে এসো না। সত্যকারের ডান কিনা সেটা না দেখেই কি আর কিছু করা হবে? তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাও তোর দরদ ঘোচে না ওই ডানটার ওপর। এই ডাইনি কিনা দেখা কথাটার মানে সকলেই জানে। পরীক্ষায় উতরে গেলেও নিস্তার নেই। বিষটা গুলে খাওয়ানোর পরও সে যদি স্বাভাবিক থাকে, তখন আবার প্রশ্ন উঠবে ওই জিনিস খাওয়া লোককে জাতে তুলবার। প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে এই ব্যাপারটির গুরুত্বও কম নয়। আচ্ছা বিলটা, তোরা গাঁ শুদ্ধ লোক যদি চাস যে মোসাম্মদ গাঁ ছেড়ে চলে যাক, তাহলে সে চলেই যাবে। তা বলে কোনো জুলুম করিস না তার উপর। আমি তাকে মানিয়ে নেব। দেখছিস না কি ছিল আর কি মানুষ হয়ে গিয়েছে। মেয়ে চলে যাওয়ার পর তুই বরঞ্চ একবার বলে দেখ গিধর মণ্ডলকে। অনেক সাধ্য সাধনা, কথা কাটাকাটি, সলা পরামর্শের পর ঢোড়াইয়ের কথা রাখে গিধর। একবার তোর কথা রাখলাম বলে বারবার অনুরোধ করতে আসিস না যেন ফিরে ফিরে। এখান থেকে খানিক দূরে রামনেওয়াজ মুন্সির বাড়ির পথে একটা জলা জমি উঁচু হয়ে উঠেছিল ভূমিকম্পে। সেই জমিটা বাবু সাহেবকে বলে মোসাম্মদকে পাইয়ে দিল গিধর মণ্ডল। পুরনো ধরনের লোক বাবু সাহেব। কেউ গিয়ে কেঁদে পড়লে না করতে পারেন না। খোসামত করে যা চাও পেতে পারো তার কাছ থেকে, কিন্তু রুখে কথা বলো, ঠকবে। তাছাড়া মোসাম্মতে তো আমার পর না। নগদ পয়সা বার করাই আজকালকার দিনে শক্ত। তাই নতুন জমিটার বদলে কইটোলার জমিটা বাবু সাহেবকে দিতে হলো। তবে হ্যাঁ, সকলেরই টাকার দরকার। বাবু সাহেবকে ভাবিস সকলে ডবল মানুষ? আরে মানুষও যেমন ডবল, তেমনি তার খরচাও ডবল। সেসবের আন্দাজও তোরা করতে পারবি না। বুঝলি রে গনৌরি? আমি অনেক দিন মিশেছি কিনা আমি জানি। এবার গিধরটা মোসাম্মদের জন্য সত্যি করেছে খুব। এককালে যে টাকা খেয়েছে সেটা সুদে আসলে উসুল করে দিয়েছে। বাবু সাহেবকে বলে তার লোকজন দিয়ে নিজের তদারকে সে মোসাম্মদের চালা আর খুঁটিগুলো উপড়ে নতুন জমিতে বসিয়ে দিয়ে এসেছে। কদিন ধরে দিনরাত মেহনত করেছে এর পিছনে। ঢোড়াই মোসাম্মদের মুখের দিকে তাকাতে পারে না। সেই মুখহারা ডাইনি বুড়ি কেমন যেন হয়ে গিয়েছে। স্বামীর ভিটে ছাড়বার সময়ও গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদে না। জাতের লোকেদের গালাগালিটা পর্যন্ত দেয় না। তার জাতের লোকেরা তো খারাপ না,
যার মেয়ে জাতকুল ভাসিয়ে বেরিয়ে গিয়েছে তাকে শুদ্ধ এতদিন এক ঘরে করেনি। জাতের মোড়ল গিধর, সেও তার এই বিপদের সময় যতটুকু পেরেছে করেছে। সে তার এই দুর্ভাগ্যের মধ্যে থেকেও একটা কিছু ভালো খুঁজে বার করে, মনে স্বস্তি পেতে চায়। গায়ের বাইরে গেলে হয়তো সাগিয়াটা কোনো দিন মার কাছে আসতেও পারে। মহাবীরজি আজ তাকে তার জাতের লোকের হাতে বেইজ্জত থেকে বাঁচিয়েছেন। যাবার সময় মাটির তাল বাড়ির গোসাইকে কোলে নিয়ে মোসম্মত উঠানের তুলসী তলায় প্রণাম করে, জয় মহাবীরজি, এই খবরের প্রতীক্ষা করেছিলেন বাবু সাহেব সন্ধ্যা থেকে। গিধরের কাছে খবরটা পেয়েই তিনি তার ঠাকুর ঘরে ঢোকেন। ডাকবার মতো করে ডাকতে পারলে ভক্তের কথা শুনতে হবে তাকে। কৃতজ্ঞতার আতিশয্যে বিগ্রহের পায়ের কাছ থেকে তাই মাথা তুলতে আর ইচ্ছা করে না। নিজের জমির ওপর দিয়েই তার গাড়ি সদর দরজা থেকে সোজা গিয়ে পাখিতে উঠতে পারবে এবার থেকে। জয় জয় হো जानकी वल्लभ रघुनाथ जी, जय जानकी माई, जय लक्ष्मण जी, भरत जी, दशहर जी, कौशल्या माई, महावीर जी, शत्रुघ्न जी, सुग्रीव, विभीषण। আর কোনো নাম ছেড়ে গেল না তো? রামচন্দ্রজির আয়তগুলির নাম তার মনে পড়ছে না ঠিক। বুড়ো হওয়ার নানা ঠেলা। পরিত্রাণায় সাধুনাং রামজাত স্বয়ং হরি বলে বাবু সাহেব মন্ত্র শেষ করে ওঠেন। ও অনকি বাবু, কৈরিটোলার ভজনের দলকে ৫০০ চাঁদা পাঠিয়ে দেবেন কাল সকালে মনে করে। রামরাজ্য আনয়নার্থে যোগ্য। রবিবার করলে কুষ্ঠরোগ সারে বটে, কিন্তু এক রবিবারে নয়। কথাটা মনে রাখবার মতো স্মৃতিশক্তি বাবু সাহেবের এই বুড়ো বয়সেও আছে। আজকে গাছ পোঁতো, 10 বছর পরে ফল ধরবে। জমি জিরেতের ব্যাপার, অত হড়বড় করলে কি চলে? তাই সত্যি করে ঘাড়ে পড়বার আগে কৈরিটোলার লোকেরা তাদের বিপদের কল্পনাও করতে পারেনি। জানতে পারল হঠাৎ। সাঁওতালটুলির লোকেরা এ জেলার লোকেদের বলে বীরকু। নেহাত দরকার না পড়লে তারা বীরকুদের পাড়ায় আসে না। সেই জন্য এক রাতে মঠের ময়দানে সাঁওতালের দলকে আসতে দেখে কৈরিটোলার লোকেরা অবাক হয়ে গিয়েছিল। ব্যাপার কি? শিকার টিকার থেকে ফিরছে না তো? কিরে, বড় শিকার না ছোট শিকার? খরগোশ না সোজারু? বস রে ওইদিকে, খৈনি নে। আগুন নিবি? সাঁওতালরা প্রথমটায় কোনো কথা বলে না। অন্ধকারের মধ্যে তাদের সাদা দাঁতগুলো দেখে বোঝা যায় যে তারা হাসছে। তারপর পিথো মাঝি এক নিঃশ্বাসে বলে ফেলে যে গেনা, গনৌরি, পরসাদি, ভবিয়া আরও কার কার যেন মাটি ছেড়ে দিতে হবে 7 দিনের মধ্যে। ঠেসে পচই চড়িয়েছে রে শালা আজ। চেঁচামেচির মধ্যে দিয়ে আসল কথা বেরোয় আস্তে আস্তে। বাবু সাহেব ওই সব রায়তি জমি সেলামি নিয়ে বন্দোবস্ত দিয়েছে সাঁওতালদের কাছে। সদরে ডিগ্রি করিয়ে 2 বছর আগেই নিলামে কিনে নিয়েছিল। তবে যে অনিরুদ্ধ মুক্তার বলেছিল লুটিশ না দিলে কিছু করতে পারবে না। হাকিমটা রাজপুত নাকি জাতে, না হলে নিশ্চয়ই টাকা খেয়েছে। নিলাম আবার কবে হলো?
ঢোল নেই, ঢাক নেই, গোড়ার বুদ্ধি, চাপরাশি নেই, লুটিস নেই, নিলাম হলেই হলো আর কি, জান কবুল। এই দিনে যে হাতাহাতিটার আরম্ভ, সেটা চলে বহুদিন। থানা পুলিশ, মাথা ফাটাফাটি, ফৌজদারি আদালত, কিছু করে এই জমিগুলো রাখা যায়নি। দারোগা, হাকিম, এমনকি হাসপাতালের ডাক্তারটা পর্যন্ত সবাই বাবু সাহেবের দিকে। শেষ পর্যন্ত একদিন পুলিশের সম্মুখে সাঁওতালরা ওই জমিগুলোর ওপর মুরগি কেটে খেল। এই আবহাওয়ার মধ্যে প্রথম যেদিন ভলান্টিয়াররা গান গাইতে গাইতে কৈটোলায় এলো, সেদিন গাঁয়ের বড়রা গান শুনবার জন্য তাদের ওপর ভেঙে পড়েনি। মাহাত্মাজির চেলাদের নাম ভলান্টিয়ার। ছেলেরা তাদের বলে, এখান থেকে সিধা গেলে লার্লিবাবুদের বাড়ি পাবেন। তারা লার্লিবাবুদের বাড়ি থেকেই এদিকে এসেছে, সেখানে উঠবে বলে গিয়েছিল। বাবু সাহেব খাস কামরায় তাদের ডেকে বলেছিলেন যে ছা পোষা মানুষ তিনি, সংসার ধর্ম করে খেতে হয়, ছেলে হচ্ছে নিজের হাত পা। তারই একটাকে তিনি তো দানই করেছেন মাহাত্মাজিকে। লালিবাবুর দোস্তরা তার ছেলেরই মতন, কিন্তু এ ব্যাপারে তাদের থাকতে দেওয়ার মানে রাজপার ভাঙ্গার বিরুদ্ধে যাওয়া। কৈটোলায় ভাঙ্গা মঠটা এখনো লোক থাকবার যোগ্য আছে। শীত পড়ে এসেছে, এখন আর সাপের ভয় নেই ওখানে। তোমাদের টোলায় এলাম, আর তোমরা চলে যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছ। টোলায় আমাদের থাকতে দিলে পুলিশে ধরবে না? সাঁওতাল, রাজপুত আর পুলিশের সঙ্গে বলে কত লড়লাম এই কয় বৎসর ধরে, তার আবার পুলিশের ভয়? ভারী সুন্দর কথা বলে ভলান্টিয়াররা। তাসের গোলাম বড়োর খেলা জানো না? আমাদের মুলুক সেই গোলাম বড়োর রাজ্য। আংরেজের মাইনে পাওয়া চাকর, কলস্টর, দারোগা আর পাতের এঁটো কুড়োনোর চাকর জমিদার। লড়ে দেখেছ তো? এদের সঙ্গে লড়লে পাবলিশ হেরে যায়। মাহাত্মাজির খেলায় পাবলিশের এক্কা বড়। কত মজার মজার কথা বলে ভলান্টিয়াররা। বোট নাকি একটা কথা তারা ঠিক ধরতে পারে না, কেবল এইটুকু বোঝে যে একদিকে মাহাত্মাজি আর একদিকে রাজপার ভাঙ্গা। মাহাত্মাজির দিকে আছে কাংগ্রিস আর মাস্টার সাহেব, রাজপার ভাঙ্গার দিকে বাবু সাহেব, রাজপুতরা, দারোগা সাহেব, ইনসান আলী, আরগারিয়া, গিধর মণ্ডল। বাবু সাহেবের পা চাটা সাঁওতালগুলো কোন দিকে বোঝা যাচ্ছে না, কোন দিকে আর হবে। যেদিকে জইয়ের ক্ষেত, সেই দিকেই ওই মোষগুলো মুখ বাড়ায়। তোরা মানুষ নাকি? পাবলিশের জমি হরপাচ্ছে বাবু সাহেব, মঠের জমি। আখের ক্ষেত আরম্ভ করেছে সেই সব জমিতে। মঠ বাড়ির চৌকাঠগুলো শুদ্ধ খুলে নিয়ে গিয়েছে। ঢোড়াই বলে, হুজুর, নিজের জমি বলে আমরা বাঁচাতে পারলাম না, জান কবুল করেও তার আবার পাবলিশের জমি। ভলান্টিয়াররা বলছে বটে কড়া কথা, কিন্তু কথাগুলো দামি কথা। গুরুজি তো ছাত্রদের গালাগালি দেয়, বাপও ছেলেকে মারে, তাহলে আবার আপনার জন কি? হুজুর বলো গে তোমাদের বাবু সাহেবকে আর দারোগা হাকিমকে, মাহাত্মাজি আমাদের বলে দিয়েছেন, যে যে গাঁয়ের লোক তোমাদের হুজুর বলে সে গাঁয়ে ঢোকো না। কৈরিরা সকলেই ঢোড়াইয়ের ওপর চটে ওঠে।
মাহাত্মাজির এই হুকুমটুকুও জানিস না ঢোড়াই? ঢোড়াই অপ্রস্তুত হয় না, বলে, আমরা মুখ্য লোক, চোখ থাকতেও অন্ধ, আপনারা রামায়ণ পড়া লোক। আপনাদের হুজুর বলতেই আমাদের বাপ দাদা শিখিয়েছে, এ শুধু আপনাদের ইজ্জত দেখানো নয়, রামায়ণকে ইজ্জত দেখানো। এই লোকটাই তাহলে ঢোড়াই? এরই কথা লার্লিবাবু বলে দিয়েছিল? কথার বাঁধুনি তো খুব। ভলেন্টিয়াররা হঠাৎ ঢোড়াইকে আপনি বলে কথা বলতে আরম্ভ করে। একে দিয়েই তাদের কাজ হবে। এ একটা নতুন অভিজ্ঞতা ঢোড়াইয়ের জীবনে। ঠাট্টা করছে বলে তো মনে হচ্ছে না মুখ দেখে। আজকে তেল মেখেছে বলে বাবু ভাইয়া ভাবল না তো তাকে? কিরকম একটা অস্বস্তি লাগে মনে। আ গয়া, এসে গেল, এসে গেল। এলো আবার কি? সাদা বাক্সতে আবার কি? বোট, বোট। ভয়ের তো লক্ষণ দেখছি না ভলেন্টিয়ারদের মুখে। মাহাত্মাজির খাদি সাদা, মাহাত্মাজির বাক্স সাদা, সাদাতে মনের ময়লা কাটবে পাক সাপ। জমিদারে রক্ত শুষে সাদা ফ্যাকাশে করে দিয়েছে আপনাদের, তাই আপনাদের বাক্স সাদা, দিতেই হবে আপনাদের সাদা বাক্সতে। কোনোদিন চাঁদা কিংবা তোলা টোলা নয় তো? এ তোলায় যারা 10 আনার বেশি চৌকিদারি খাজনা দেয় তাদেরই কেবল ভোট দিতে হবে। সাঁওতাল টোলায় যারা 5 আনা খাজনা দেয় তারাই ভোট দিতে পারবে। স্বস্তির নিঃশ্বাস পড়ে বুড়হা দাদার। ভাগ্যে সে সাঁওতাল নয়, খুব বেঁচে গিয়েছে সে। তাকে চৌকিদারি খাজনা দিতে হয় 6.5 আনা। বিলটার চোখ জ্বলে ওঠে। জবরদস্ত পেয়েছ। আমার ভোট বসালেই হলো নাকি? সার্কিল ম্যানেজার, জমিদার, আমি কিছু বুঝি না? ঢোড়াইয়ের সব শুনে মনে হয় যে ভোটটা গঞ্জের বাজারে সাদা বাক্সতে দিতে হয়, ধর্মদায়ের মতো। নৌরঙ্গিলালের গোলায় পাট, তামাক বেচতে গেলেই দাম থেকে গাড়ি পিছু 4 আনা করে কেটে নেয় ধর্মদায় বলে। নৌরঙ্গিলাল সিকিটা একটা তালা দেওয়া বাক্সের ফুটোর মধ্যে ফেলবার সময় সুর করে বলবেই, গৌ সেবা কি করো তৈয়ারি, প্রাণ বাঁচে গোমাতা কি। অদ্ভুত জিনিস এই বোট। হঠাৎ টাকা পেলে লোকের ইজ্জত বাড়ে। এর অভিজ্ঞতা ঢোড়াইয়ের জীবনে আগে হয়ে গিয়েছে। বোটও সেই রকম রাতারাতি লোকের ইজ্জত বাড়িয়ে দেয়। কেবল যে ভোট দেবে তার নয়, সারা গাঁয়ের। তাই মানিজর সাহেবের মতো অত বড় একটা লোক একদিন বাবু সাহেবকে সঙ্গে করে কৈরিটোলায় এলেন। বাবু সাহেব তাকে বলেছিলেন যে ঢোড়াইকে বুঝতে পারলেই কৈরিটোলার কাজ হয়ে যাবে। অত বড় একটা অপসর আদমি পায়খানাতেও নাকি কুর্সিতে বসে, আর আরদালি জিরানিয়া থেকে সাইকেলে রোজ পাউরুটি আর খবরের কাগজ নিয়ে আসে। এহেন সার্কিল ম্যানেজার সাহেবও ঢোড়াইকে চেনেন, নাম ধরে ডাকেন, তুই না বলে তুমি বলেন। গর্বে ঢোড়াইয়ের মন ভরে ওঠে। ভলেন্টিয়াররা বলেছে সারা মুলুক জুড়ে এই রকম ভোট হচ্ছে। চেয়ারম্যান সাহেব যদি তাতমাটুলিতে যান এরকম, তবে না তাতমাটুলিতে বলবো গাঁ। ভলেন্টিয়াররা মঠের বটগাছে একটা সুন্দর ঝান্ডা বেঁধে সেইখানে আস্তানা গেড়ে বসেছে কিছুদিন থেকে। একদিন জিরানিয়া ফেরত একটি ভলেন্টিয়ার ঝোলার ভেতর থেকে বার করে দিল মাহাত্মাজির চিঠি। যে যে ভোট দেবে সবার নামে 1 খান, রামায়ণের হরফের মতো লেখা মাহাত্মাজির।
যারা 10 আনা চৌকিদারি খাজনা দেয় তাদের স্ত্রীদের নামেও মহাত্মাজি চিঠি দিয়েছেন। সন্ত আদমিরা সকলের নামধাম সব জানতে পারেন। তাতমাটুলিতে ঢোড়াইয়েরও চৌকিদারি ট্যাক্স 1.5 টাকা ধরা হয়েছিল। সেখানে থাকলে তার নামেও মহাত্মাজি চিঠি দিতেন। আরও একখান চিঠি যেত রামপিয়ারি জৌজে ঢোড়াইয়ের নামে। এখন হয়তো গিয়েছে রামপিয়ারি জৌজে সামুয়র। মহাত্মাজির স্বীকৃতির শিলমোহর পড়ে যাচ্ছে এত বড় একটা অবিচারের ওপর। এই মন খারাপ করা কথাগুলো ঢোড়াই দূর করে ফেলতে চায় মন থেকে। মহাত্মাজি বোধ হয় সামুয়র ঢাঙর লিখবেন না। লেখা থাকবে রামপিয়ারি জৌজে সামুয়র হরিজন। কি ভাগ্যি লোকগুলোর, যেগুলো মহাত্মাজির চিঠি পায়। শেষ পর্যন্ত মহাত্মাজির কাছ থেকে ঢোড়াইয়ের নামে একখানা চিঠি আনিয়ে দিতে রাজি হয় ভলান্টিয়াররা। যদি ঢোড়াই তাদের সঙ্গে সঙ্গে আশেপাশের গায়ে মহাত্মাজির গান গেয়ে বেড়ায়। আপনার গানের গলাটা বেশ, ভজনের সময় শুনছি তো। এ কথা কাউকে বলবেন না যেন। সেই বোটের দিন চিঠি দেব। ধন্যী ভাগ্যি তোর, যে মহাত্মাজির চেলাদের নেক নজরে পড়তে পেরেছিল। মনে মনে ভাবত যে দুনিয়ার অনেক কিছু দেখেছে সে। ছাই জানে সে এত বড় ব্যাপার। বোর্ড যার জন্য সার্কিল ম্যানেজার দুয়ারে মাথা টোকেন। মহাত্মাজি চিঠি দেন, তার সম্বন্ধে কিছুই জানত না সে। দৈবক্রমে সে ভলান্টিয়ারদের কাছ থেকে জেনেছে বোটের মানে সাদা ডাক বাক্সে চিঠি ফেলতে হবে মহাত্মাজির চিঠির জবাবে। বিনা টিকিটের চিঠি যদি জায়গায় পৌঁছয়, এ চিঠি পেলেই মহাত্মাজি বুঝবেন যে তোমরা রামরাজ্য চাও কিনা। প্রথমেই তিনি কানুন করবেন খাজনা কমাবার আর জমিদারকে কাবু করবার। সাদা বাক্সর গান তো নয়, রামরাজ্য কায়েম করবার গান। মহাত্মাজি আর মহাত্মাজির নামের মহিমা প্রচারের ভজন। অষ্টপ্রহর ভজনের দিন যেরকম ঘোর ঘোর আবেশ আসে, সেই রকম মাদকতা আছে সাদা বাক্সর গানে। থামতে আর ইচ্ছা হয় না, ঠেলে নিয়ে যায়। সার্কিল ম্যানেজার সাহেবের দিক থেকে টাকার লোভ দেখাতে এলে গিধর মণ্ডলকে মারতে ইচ্ছা করে। ভোটের দিন সার্কিল ম্যানেজার তাদের কুশিঘাটের নৌকা সরিয়ে নিলে এই নেশাটা সাঁতরে নদী পার হতে বাধ্য করে। সাঁওতালের দলকে ওদের তাঁবুতে পুরি খেতে দেখলে মনটা পাগল হয়ে ওঠে। ঝাঁপিয়ে কেড়ে নেয় ঢোড়াই পাশের ভলান্টিয়ারের হাতের চোঙাটা। গলা ফাটিয়ে চিৎকার করে, মাগনা কচুরি পাও খেয়ে নিও, মাগনা গাড়ি পাও চড়ে নিও, পয়সা পাও বটুয়াতে ভরে নিও, কিন্তু ভোটের মন্দিরে গিয়ে বদলে যেও ভাই হামারা। সাদা বাক্সা মহাত্মাজি কা সাদা বাক্সা। বাবু সাহেবের পাহারাদার বজ্রবাটুল তিলকুমাঝি ছুতো করে তাঁবুর বাইরে এসে ঢোড়াইকে ইশারা করে জানিয়ে যায় যে তারা ঠিক আছে। ভলান্টিয়াররা মহাত্মাজির চেলা, সাচ্চা আদমি। তারা তাদের কথা রেখেছিল সেদিন বেলা শেষে। সাদা ছোট এক টুকরো কাগজে ভারী সুন্দর কি যেন একটা লিখে দিয়েছেন মহাত্মাজি। হোক ছোট, দেশ জোড়া লাখ লাখ লোককে লিখতে হচ্ছে তার। কত আর লিখবেন? একখানা চিঠি লিখতেই বলে মিশির জিহিম শিম খেয়ে যায়। ভলান্টিয়ার ভাঙা গলায় তাকে বলে, তোর নাম ঢোড়াই কোয়েরি, বাপের নাম
কীর্তু কৈরি, বিষকান্দার? হাকিম জিজ্ঞাসা করলে বলবি, মুখস্থ রাখিস, বাপ কা নাম কীর্তু কৈরি। হাকিম আর একখানা মাহাত্মাজির চিঠি দেবে। এখান থেকে গিধর মণ্ডলীর তন্ত্রিমা কৈরি কথাটা ঢোড়াইয়ের মনে পড়ে। এক অজ্ঞাত উত্তেজনায় তার সারা শরীর ঘেমে ওঠে। সকলে বোধ হয় তাকে দেখেছে, চলবার সময় পা জড়িয়ে আসছে। সে যখন হাকিমের সম্মুখে গিয়ে দাঁড়ালো, তখন তিনি চোটে আগুন হয়ে পৃথ সাঁওতালকে বকছেন। চিঠি ফেলবার আগে সাদা বাক্সয় সিঁদুর দিচ্ছিল সে। জেলে পূর্ব তোকে আমি, বাক্সর রং বদলানো হচ্ছিল। ঢোড়াইকে দেখেই অসহায় পৃথ অকুল কুল পায়। দেখছিস ঢোড়াই, হাকিমের কাণ্ড। আমি বলি, হাকিম তুমিও নাও না কেন বিড়ি খাওয়ার জন্য একানা পয়সা? তা নয় আমাকে হাজতে পূর্বে বলছে। হাকিম ঢোড়াইকে কিছু না জিজ্ঞাসা করেই হাত বাড়ান তার হাত থেকে মাহাত্মাজির চিঠিখানা নেওয়ার জন্য। ঢোড়াই কৈরি। নতুন মাহাত্মাজির চিঠিতে হাকিম ডাকঘরের মোহর মেরে দেন। যাও। হাকিমের চিৎকারে ঢোড়াই চমকে ওঠে। তবু ভালো, হাকিম পৃথটাকে ছেড়ে দিল। ঘরের মধ্যে সাদা বাক্সটাতে প্রণাম করে ঢোড়াই চিঠিখান তার মধ্যে ফেলে। ধন্য হো মহাত্মাজি, ধন্য হো কাংগ্রেসের ভলেন্টিয়ার, যাদের দয়ায় নগণ্য ঢোড়াই রামরাজ্য কায়েম করবার কাজে কাঠবেড়ালির কর্তব্যটুকু করবার সুযোগ পেয়ে গেল। দুঃখে তার বুক ফেটে যায়। সে যদি লিখতে জানতো তাহলে নিজে হাতে লিখে দিত মাহাত্মাজিকে। এই চিঠির মধ্যে দিয়ে মুলুকের এক পারের লোক সেই কোথায় অন্য পারের মাহাত্মাজির কাছে পৌঁছতে পারছে একসঙ্গে এক সময়। তাতমাটুলি, জিরানিয়া, বিষকান্দা, গঞ্জের বাজার, ঢোড়াই, রামপিয়ারি, পৃথ সাঁওতাল, ভলেন্টিয়ার, তিলকুমাঝি, মাস্টার সাহেব একই জিনিস চায়। তারা সকলে একই চিঠি দিয়েছে মাহাত্মাজিকে। সরকার, হাকিম, পুলিশ, জমিদার, সার্কিল ম্যানেজার, গিধর কৈরি, বাবু সাহেব, ইনসান আলী, বোধ হয় কিরিস্তান সামর, সব তাদের বিরুদ্ধে। জাতের মিল নেই, তবু কত কাছে এসে গিয়েছে তারা। রামিয়া আর তার ছেলেটা যেরকম আপন হলেও পর, তেমনি এরা সব পর অথচ আপন। মাকড়সার জালের মতো হালকা সুতোর বাঁধন, ধরতে গেলেই ছিঁড়ে যায় এমন মিহি। সবসময় বোঝাও যায় না আছে কি নেই। হাওয়াতে যখন দোলা দেয়, ভোরের শিশিরে যখন ভিজে ওঠে, হঠাৎ রোদের যখন ঝলকানি লাগে, তখন দেখা যায় তাও খানিক খানিক। রামজির রাজ্য জুড়ে পলকা সুতোর জাল বুনে চলেছেন তারই অবতার মাহাত্মাজি। সেই পশ্চিমা মেয়েটার বাঁধন, সেই 7 বছরের ছেলেটার বাঁধন, সাগিয়ার বাঁধনের মতো এ বাঁধন কেটে বসে না গায়ে। ঝামা দিয়ে ঘষলেও কলজের ওপর থেকে সেগুলোর দাগ তোলা যায় না, কিন্তু এটাতে কেবল আমলকি খাওয়ার মুখের মতো একটা ফিকে স্বাদ রেখে যায়। এই করছো কি ভিতরে? হাকিমের তাড়া খেয়ে সে তাড়াতাড়ি বেরিয়ে আসে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।